আজকের প্রশিক্ষণে উপস্থিত সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সম্মানিত সিফাত ভাই এবং সাবিকুল নাহার উর্মি আপু যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 15 জন উপস্থিত রয়েছে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইতিপূর্বে 2টা ক্লাস করেছি, প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে অনেক কিছুই জেনেছি। তো আল্লাহর রহমতে আমি সুস্থ আছি এবং ভালো আছি বলে আপনাদের সামনে আজকে আমার টপিকসটা নিয়ে হাজির হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যেন পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারি। তো যা হোক, আমি বেশি সময় নিব না, যেহেতু আপু আগেই বলছেন আমার বেবি একটু প্রবলেম করতে পারে। তো সেই হিসেবে আমি বেশি ফর্মালিটিস করতেছি না, আমি সরাসরি আমার টপিকসে চলে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি সবাইকে অনুরোধ করব, প্রথমে অনুরোধ করে নিচ্ছি, আমার যদি কোথাও কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন এবং শেষে প্রশ্নগুলো করবেন। মাঝখান দিয়ে প্রশ্ন করলে ফ্লোর হারিয়ে যায়, তখন দেখা যায় যে যে ভাষাগুলো বলতে যায় সেখান থেকে ফ্লোরটা হারিয়ে অন্যদিকে চলে যায় বা সেই যথার্থ মনোভাবটা আসে না। তো সেজন্য একটু যদি আপনারা কষ্ট করে নোট করে রাখেন বা প্রশ্নটা পরবর্তীতে করেন তাহলে আমার জন্য সুবিধা হয় এবং আমিও সেক্ষেত্রে প্রশ্নের আনসার গুলো একটু স্বাভাবিক দিতে পারি এবং সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবো বলে বিশ্বাস করি আর কি। তো ধন্যবাদ সবাইকে। এবং আপু একটু ক্লিয়ার করিয়েন আমাকে, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আমি আপুর দৃষ্টি আকর্ষণ করছি, আপু একটু ক্লিয়ার করবেন আমাকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি অবশ্যই আপু। জি আপু, দেখা যায় কি? জি আপু, দেখা যাচ্ছে। ধন্যবাদ আপু সহযোগিতা করার জন্য। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, তো একটু মনোযোগ দিবেন কাইন্ডলি, এবং যে বিষয়টা আপনাদের বোধগম্য হবে না বা বুঝতে অসুবিধা হবে নোট ডাউন করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করছি আজকের ডিজিটাল মার্কেটিং বিষয়ে আমার যে উপস্থাপনা সেটি। তো আমার পরিচয় তো সবাই জানেন, তারপর আমি বলছি, আমার নাম জুলেখা বেগম। আমি এমপিতে আছি একজন প্রশিক্ষক হিসেবে, প্রশিক্ষণ বাস্তবায়ন টিম সদস্য হিসেবে এবং বান্দরবান জেলা সভাপতি হিসেবে। তো আমার ছোট্ট একটা উদ্যোগ রয়েছে, সে উদ্যোগের নামটা এটা আমার পেজের লোগো জেবি কালেকশন, এটাই আমার উদ্যোগ। তো আমরা এই তো গত ক্লাসে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি মার্কেটিং বিষয়ে বোঝার জন্য আমাদের আর নতুন করে কিছু বলতে হবে না। আমরা যেহেতু মার্কেটিংটা বুঝছি, সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা আমাদের জন্য অনেকটা ইজি বোঝা। তো গত পর্বের ক্লাসটা যারা মিস করেছেন, দয়া করে ওই ক্লাসটা পুনরায় একটু দেখে নেবেন বা আবার একটু সেটাকে রিঅ্যাকশন করে নেবেন, রিভিউ করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো মার্কেটিং যেহেতু আমরা বুঝে গেছি, আমি মার্কেটিং নিয়ে কথা বলছি না, ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলছি। মার্কেটিং এর সাথে ডিজিটাল শব্দটা কখন থেকে যুক্ত হয়েছে? যখন থেকে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে জনপ্রিয় হয়ে উঠেছে, অর্থাৎ ডিজিটাল শব্দটা যখন থেকে বেশি জনপ্রিয় হয়েছে, সর্বত্র ডিজিটাল শব্দটির ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তখন থেকে কিন্তু এই ডিজিটাল শব্দটা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি। বাজারে অনেক কিছুকেই কিন্তু ডিজিটাল বলে দাবি করা হয়, তার সবকিছু যে ডিজিটাল তা না। শুধুমাত্র আইসিটি বেসড টেকনোলজিকে কিন্তু ডিজিটাল টেকনোলজি বলা হয়, এমনকি ইন্টারনেট হতে পারে, কম্পিউটার বেসড টেকনোলজি কেও মূল ডিজিটাল টেকনোলজি থেকেই কিন্তু আসছে। তাহলে ডিজিটাল মানেই ডিভাইস, যেমন কম্পিউটার, মোবাইল ফোন বা আদার্স যে আনুষঙ্গিক ডিজিটাল ডিভাইস গুলো আছে সেগুলো ব্যবহার করে যে মার্কেটিং করা হয় সেটাকে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং বলছি। এক কথায় যদি বলি বা সহজ অর্থে যদি বলি, ডিজিটাল প্রযুক্তি বা সেবা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার মার্কেটিং করাকে আমরা কি বলছি? ডিজিটাল মার্কেটিং বলছি। এর আগে কিন্তু আমরা মার্কেটিং বুঝেছি, সেজন্য ডিজিটাল মার্কেটিংটা আজকে বলছি যে মার্কেটিংটাকে কোন ওয়েতে করব? ডিজিটাল ওয়েতে। সে ডিজিটাল ওয়ের মাধ্যমগুলো কি বা প্রসেসটা কি? সেটা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। সো এটাই আমাদের মার্কেটিং এর ডিজিটাল ওয়ে। এবার আসছে ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা জেনে গেছি, এখন আমরা ডিজিটাল মার্কেটিং
কেন গুরুত্বপূর্ণ? আমরা তো মার্কেটিং করছি, তাহলে আবার ডিজিটাল মার্কেটিং এ কেন যাব? প্রশ্ন স্বাভাবিক আসতেই পারে যে আমরা সবাই তো মার্কেটিং করছি, তাহলে ডিজিটাল মার্কেটিং কেন করব? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এই কারণেই করব কারণ আমরা সবাই ডিজিটাল উদ্যোক্তা। আমরা যদি ডিজিটাল উদ্যোক্তা না হতাম তাহলে আজকে এখানে যুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসতো না। আমরা সবাই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, আমরা সবাই চাই অনলাইনে আমাদের উদ্যোগকে ডেভেলপ করতে, সেজন্য আমাদের ডিজিটাল মার্কেটিংটা গুরুত্বপূর্ণ। তো ডিজিটাল মার্কেটিংটার মাধ্যমে আমরা কি কি করতে পারবো, কেন গুরুত্বপূর্ণ, তাহলে সেটা একটু করে সংক্ষিপ্ত আকারে জেনে নিই। ফার্স্ট অফ অল আমি টপিকসের প্রথম শিরোনামে রেখেছি বৃহত্তর দর্শক। এখন বৃহত্তর দর্শক বলতে আমরা কি বুঝতেছি? বৃহত্তর দর্শক বলতে আমরা বুঝতেছি ইন্টারনেটের মাধ্যমে আপনি সারা বিশ্বের, ধরেন আপনি একটা লোকাল এরিয়ায়, ধরেন আমি বান্দরবানের একটা কোণে আছি, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মধ্যে 3 ডিস্ট্রিক্ট সম্পূর্ণ ভিন্ন, মানে অনেকেই মনে করে এটা আলাদা একটা রাষ্ট্র। হ্যাঁ, তো এই বান্দরবানের কোণা থেকে কিন্তু আজকে আমি 64 ডিস্ট্রিক্টের মানুষের সাথে কথা বলছি। কি মাধ্যমে কথা বলছি? মোবাইল ফোন বা টেকনোলজির মাধ্যমে। এই টেকনোলজি হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে আপনারা আমাকে চিনছেন বা আমার উদ্যোগ সম্পর্কে জানছেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে এটা যে আপনি বৃহত্তর দর্শক পাবেন। আমার উদ্যোগটা শুধুমাত্র আমার ক্ষুদ্র গণ্ডির ভিতরে আবদ্ধ না থেকে সারা দেশে স্প্রেড করলো। সেখান থেকে, শুধু সারা দেশে কেন বলছি, আমি হচ্ছে এখান থেকে আমার কিছু প্রোডাক্ট, সেটা হচ্ছে বানানা ফাইবার, আমি কাজ করি, রিসেন্টলি দেশের বাইরে গিয়েছে। সো কি হলো, আমার এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি বলে আমার কিছু প্রোডাক্ট দেশের বাইরে যাওয়ার মতো এবিলিটি অর্জন করেছে। এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মানে বৃহত্তর দর্শকের একটা মূল থিম। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন তাহলে একদিন আপনিও এই সফলতা পেতে পারেন। শুধু যে আমি একা পাবো তা না। তাহলে এটা কিভাবে হয়? এটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে আপনি বৃহত্তর দর্শক পাচ্ছেন। একটা ক্ষুদ্র গণ্ডির থেকে আপনার সারা বিশ্বের যে কাস্টমার, যে ক্লায়েন্ট, তাদের যে নিড সেটা আপনার থেকে তারা নিচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু বারবার বলছি, এমএপি একটা কথা বলেই থাকে সবসময়, সেটা হচ্ছে আমরা বিক্রি করাটাকে আমরা বিক্রি বলছি না, আমরা সেটাকে সমস্যার সমাধান বলছি। তাহলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেটার মাধ্যমে আপনি হচ্ছে দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরে সমস্যা সমাধানের জন্য প্রস্তুত রয়েছেন। ওই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আপনাকে বৃহত্তর দর্শক বা বৃহত্তর ক্লায়েন্ট এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে সঠিক লক্ষ্যবস্তু নিয়ে, সঠিক লক্ষ্যবস্তু। অর্থাৎ আপনি যে টার্গেট করেছেন, টার্গেট অডিয়েন্স করেছেন, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন। হ্যাঁ, সঠিকভাবে একদম টার্গেটেড। আপনি চাচ্ছেন আপনি যে পণ্যটা নিয়ে কাজ করেন, ধরেন আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখন বেবির প্রোডাক্ট গুলো তো আর বেবিরা কিনবে না, তাই না? তো সুতরাং আপনি হচ্ছে বেবিদের কাছে নিশ্চয়ই আপনার মার্কেটিংটা করবেন না। আপনার মার্কেটিং কাদের কাছে করবেন? বেবিদের বাবা মা, আত্মীয় স্বজন বা এজড যারা, মানে এই বেবি প্রোডাক্টটার গুণাগুণ সম্পর্কে যিনি বুঝবেন তার কাছেই করবেন, বা এই বেবি প্রোডাক্টটা কার দরকার তার কাছেই কিন্তু মার্কেটিংটা করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে সঠিক লক্ষ্যবস্তু আপনি কোথায় পাবেন? আপনি যখন মানে ফেসবুকে আপনি যখন টার্গেট করবেন যে আমি ওনাদের কাছেই যাব, ওনাদেরকে সিলেক্ট করব। ধরেন আপনি লোকালি আছেন, লোকালি যখন আপনি হচ্ছে কাজ করেন তখন কি করতে হয়? তখন আপনাকে হচ্ছে সবাইকে বলতে হয়, বা আপনি যেখানে বলতেছেন সেখানে একটা ছোট বাচ্চার কাছেও সেই কথাটা বলতে হচ্ছে, বা উনি যদি উপস্থিত থাকেন সেখানে সেও শুনতেছে, এরকমও হয়। কিন্তু সে কিন্তু এটার গুণাগুণ বা এটার ভালো দিক মন্দ দিক কিছুই বুঝলো না। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এ অর্থাৎ ডিজিটাল ওয়েতে নির্দিষ্ট করে ওই ব্যক্তিদেরকে আপনি টার্গেট করতে পারবেন যারা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিনবে, বা এই প্রোডাক্টটা যাদের দরকার তাদেরকে টার্গেট করলেন। সে একজন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনলো, পরবর্তীতে দেখবেন ওই মানে ওই থিমের যারা রয়েছে বা ওই টেন্ডেন্সি নিয়ে যারা হচ্ছে অনলাইনে পোস্ট করতেছে একটা বেবি প্রোডাক্ট, তাদের সবার কাছে আপনার এই মেসেজটা চলে যাবে। তারা কিন্তু তখন আপনার টার্গেট অডিয়েন্সে পরিণত, টার্গেট অডিয়েন্সের পর থেকে লোকেলাইক অডিয়েন্স হয়ে যাবে। অর্থাৎ একই রকম অডিয়েন্স আরো বাড়বে। তো সঠিক লক্ষ্যবস্তু যদি আপনি নির্ধারণ করতে পারেন ডিজিটাল মার্কেটিং এ, সেটা আপনার জন্য অনেক বড় একটা সাফল্য এনে দিবে। এরপর হচ্ছে পরিমাপযোগ্য ফলাফল। দ্যাট মিন্স কি, ধরেন আপনি একটা অ্যাড চালাইলেন, ডিজিটাল মার্কেটিং এ অ্যাড ক্যাম্পেইন করলেন, অ্যাড ক্যাম্পেইন করে সেটাকে লিড হতে পারে, অ্যাওয়ারনেস হতে পারে, যে কোনো ধরনের। কি রকম হবে? ধরেন আপনি মানে অ্যানালগ ওয়ে, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করছেন, যে একটা দোকান হোক বা একটা শোরুম হোক, যেখানে বসে আপনি মার্কেটিংটা করতেছিলেন, সেখানে বসে যদি আপনি করেন, বড় জোর 50 জন, 100 জন, 500 জন লোককে আপনি হচ্ছে আপনার বিষয়ে বলতে পারলেন।
সাপোজ ধরে নিলাম 500 জন, এটা অনেক বেশি টাফ। তারপরে বললাম যে আপনি 500 জনকে কিন্তু আপনি মার্কেটিংটা করলেন, বুঝালেন আপনার এই পণ্যের এই ভালো দিক আছে, এই মন্দ দিক আছে, এই জিনিসটা এই উপকার করতেছে, এই সমস্যা সমাধান করতেছে। 500 গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করলেন ডিজিটাল মার্কেটিং এ, সেখানে কি হলো দেখেন, সেখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার থেকে যারা, আপনি যাকে টার্গেট করলেন, ওই মানে একটা লিড আপনি করছেন যখন অ্যাওয়ারনেস বা অ্যাড ক্যাম্পেইন যখন করছেন, তখন কিন্তু আপনি সিলেক্ট করে দিচ্ছেন তাদের ইন্টারেস্ট কি, তারা কি করতে, কি খেতে ভালোবাসে, কোন ধরনের জিনিস কিনতে ভালোবাসে। এই ইন্টারেস্ট গুলো যখন আপনি দিয়ে দিচ্ছেন, সে ধরনের মানুষজন, ধরেন 10 জন কি আসলো, 5 জন আসলো না 20 জন আসলো, তাদের মাধ্যমে আরো 5 জন বাড়লো কিনা, সে ফলাফলটা কিন্তু অ্যাডস ম্যানেজার এতে গিয়ে আপনার অ্যাডসটা যখন রানিং হয়, তখন এর পরবর্তী ফলাফলটা আপনি হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন ইনসাইটে গিয়ে। সো কিন্তু আপনার নরমাল যে মার্কেটিং বা আমরা যে মার্কেটিং গুলো করি অ্যানালগ ওয়েতে, সেখানে কিন্তু এটা সম্ভব না যে আপনি 10 জনের কাছে মার্কেটিং করলেন, সেই 10 জনের থেকে আরো 10 জন বাড়লো কি কমলো, নাকি ওই 10 জনই রয়ে গেল, এটা কিন্তু পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ডিজিটাল মার্কেটিং এ সেটা সম্ভব। আপনি পরবর্তীতে ইনসাইটে গিয়ে আপনার ফলাফলটাকে পরিমাপ করতে পারবেন। এরপরে আসছে হচ্ছে স্বল্প খরচে বেশি লাভ। সেটা কি রকম? ধরেন একটা উদাহরণ দিই, আপনি হচ্ছে একটা শোরুম খুললেন, শোরুম উদ্বোধন উপলক্ষে আপনি হচ্ছে 50 জনকে দাওয়াত দিলেন। 50 জনের পার হেড হচ্ছে আপনি 100 টাকা করে বাজেট করলেন যে তাদেরকে নাস্তা পানি খাওয়াবেন, তারপর হচ্ছে তাদের সাথে আপনার বিজনেস আইডিয়া বা আপনার যে প্রোডাক্ট সেটা শেয়ার করবেন। তো 50 জন ইজ ইকুয়াল টু হচ্ছে 100, কত হলো? 5000 হলো আপনার 5000 টাকার একটা খরচ। এটা হচ্ছে মিনিমাম খরচ ধরলাম আমি, জাস্ট মানে উদাহরণ হিসেবে ধরার জন্য। তাহলে আপনার কিন্তু এই 50 জনই জানলো। বিষয়টা খেয়াল করেন, আপনি হচ্ছে 50 জনের কাছে শুধুমাত্র 5000 টাকা দিয়ে যেতে পারলেন। এই 50 জন পরবর্তীতে আরো 50 জন বা আরো 5 জন বাড়াবে কিনা সেটার গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ সেম কাজটা করেন, আপনি যদি আপনি যদি $50 খরচ করেন, $50 খরচ করে, বা আপনি যদি $10 কি $20, $50, মানে আপনার অ্যামাউন্টের উপর, আপনি যতটুকু সর্বনিম্ন যে অ্যামাউন্টটা দিয়ে আপনি খরচ করতে পারেন, সেই অ্যামাউন্ট দিয়ে যদি আপনি খরচ করে একটা অ্যাড ক্যাম্পেইন করেন, সে অ্যাড ক্যাম্পেইনের ফলে আপনার কি হবে দেখেন, আপনি প্রথমে টার্গেট করলেন যে আমি 500 জনের কাছে যাব। ওকে ফাইন, যদি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো থাকে, আপনার কন্টেন্ট ভালো থাকে, আপনার ব্লগ পোস্ট ভালো থাকে, অর্থাৎ আপনি যে কন্টেন্ট লিখলেন সেটার যেমন গুরুত্বপূর্ণ, আপনি যে ভিডিও দিলেন সেটাও গুরুত্বপূর্ণ সেম ভাবে। সেগুলো যদি আপনার ভালো থাকে, এমন হতে পারে যে আপনি 500 জনকে টার্গেট করেছেন, কিন্তু আপনার 5000 জনের কাছে আপনার মেসেজটা পৌঁছে গেল। তাহলে কি হলো বলেন? তাহলে ঠিকই আপনার স্বল্প করে যে লাভটা বেশি হলো। আপনি কম করে যে সেখানে 500 জন থেকে অন্তত আপনি তো, আমরা যদি ধরে নিই 500 জনের কাছে পৌঁছালো, সে 500 জন থেকে আমরা যে মানে কি বলবো, একটি ব্যক্তি যারা আপনার কাছ থেকে ক্রয় করতে ইচ্ছুক, এমন 5 জন ব্যক্তিও কি পাবো না? অবশ্যই পাবো, বা 50 জনও পেতে পারি। সেটা হচ্ছে আমাদের মানে বিজনেসের যে প্রোডাক্টের কোয়ালিটি বা সার্ভিসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেজন্য বলছি এটা স্বল্প খরচে বেশি লাভ। আপনাকে হচ্ছে প্রত্যেকটা স্ট্রেস হচ্ছে টাকা খরচ করতে হচ্ছে না। আপনি এক জায়গায় বসে একটা মোবাইল ফোন দিয়ে বা একটা ল্যাপটপে বসে আপনি কিন্তু সবকিছু মনিটর করতে পারছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা খরচ বেঁচে গেল। সেজন্য এটা স্বল্প খরচে বেশি লাভ। এই কারণেই কিন্তু ডিজিটাল মার্কেটিংটাকে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। নাম্বার 4 এ আসছি আমি, 4 নাম্বার স্লাইডে আসছি। 4 নাম্বার স্লাইডে কি বলছি, ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ বা উপাদানগুলো কি কি, কোন কোন মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন, কিভাবে করতে পারেন। আমরা এই শব্দগুলোর সাথে হয়তো অনেকেই পরিচিত, মানে অনেকে না, ম্যাক্সিমামই পরিচিত, কিন্তু কিভাবে কাজ করে হয়তো সেটা জানি না। এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমাদের ফলপ্রসূ হয় সেটা হয়তো আমরা জানি না। নাম্বার 1 হচ্ছে এসইও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে পেইড প্রমোশন বা বিজ্ঞাপন, অর্থাৎ একটু আগে যে আমি বললাম অ্যাড এর কথা, সেই অ্যাড বা। নাম্বার 4 হচ্ছে ইমেল মার্কেটিং। নাম্বার 5 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। নাম্বার 6 হচ্ছে মোবাইল বা ফোন মার্কেটিং, ব্লগ বা ভ্লগ কন্টেন্ট মার্কেটিং, লাইভ প্রমোশন, প্রোটোটাইপ। আচ্ছা, শব্দগুলোর সাথে আমরা পরিচিত বুঝলাম। এখন আমরা আসি এগুলা নিয়ে আমরা কি করি।
ফার্স্ট যে কথাটা আছে এসইও মার্কেটিং। এসইও মার্কেটিং মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং, এসইও। এটা কি? এটা হচ্ছে আপনার মার্কেটিং ও ব্র্যান্ডের একটা অংশ, যদি আপনি এর গুরুত্ব বুঝে থাকেন আর কি। যেমন গুগল, ইয়াহু বা বিংস বিভিন্ন সার্চ ইঞ্জিন কোনো পণ্য বা সেবা বা ব্র্যান্ড খুঁজে পাওয়ার জন্য যে বিশেষ কার্যক্রম চালায় তাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সেটা কি? এটা আমরা বুঝি কিংবা না বুঝি, আমরা যদি একটা ওয়েবসাইট থাকে, আমার বা আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে তো কথাই নেই। আজকাল ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট পোস্ট করলেও একটা কিওয়ার্ড দিয়ে আমরা, খেয়াল করবেন আপনি বা আমরা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাশট্যাগ ব্যবহার করতে বা একটা ট্যাগলাইন ইউজ করতে, যে ট্যাগলাইনটা আপনাকে পরিচিতি দেয়। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম হ্যাশট্যাগ ইউজ করি যাতে যে কেউ সহজে আপনার প্রোডাক্টটাকে খুঁজে পায়। আপনি যদি বেবি ড্রেস নিয়ে কাজ করেন তাহলে আপনি কি লেখেন? আপনি হ্যাশট্যাগ নিশ্চয়ই দেন বেবি ড্রেস, হ্যাশট্যাগ নিশ্চয়ই দেন যে মানে নিউ ফ্যাশন 2024, এই ধরনের আমরা হ্যাশট্যাগ ইউজ করি। এটা একটা দীর্ঘমেয়াদী ফলাফল। এটা সরাসরি সেল না হলেও অনলাইন মার্কেটিং এর ভিত্তিকে কি করে মজবুত করে। এই প্রক্রিয়া কিন্তু অনলাইন মার্কেটিং এর ভিতকে আরো বেশি মজবুত করে এবং ব্র্যান্ডিং প্রমোশন হয়। বিক্রির হারকেও এক এক সময় প্রভাবিত করতে পারে। কিভাবে? ওই যে বললাম যে আপনার হ্যাশট্যাগ এর কারণে হয়তো আমি খুঁজলাম, ধরেন বেবি ড্রেস খুঁজলাম, খুঁজতে গিয়ে আমি অনেকগুলো বেবি ড্রেসের ছবি বা ব্লগ পোস্ট পেয়ে গেলাম, সেখান থেকে আমার হয়তো আপনারটাই ভালো লেগে গেল। তাহলে কি করলাম? আমি তো আপনাকে খুঁজিনি, আমি খুঁজছি কাকে? আমি বেবি ড্রেসকে খুঁজছি। বেবি ড্রেস খুঁজতে গিয়ে আমি আপনাকেই ভালো লেগে গেল, আপনার কাছ থেকে আমি পণ্যটা কেনার জন্য ইচ্ছা প্রকাশ করলাম বা কিনলাম। এটাকে বলে বিক্রির হারকে প্রভাবিত করে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? এটা হচ্ছে এমন একটা শব্দ বা কিওয়ার্ড চুজ করা যেটার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে সার্চ ইঞ্জিনে সবার উপরে রাখতে পারেন। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটু খেয়াল করবেন বিষয়গুলো মনোযোগ সহকারে, তাছাড়া কিন্তু গুলিয়ে যেতে পারে। শব্দগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু শব্দগুলো মানে কিভাবে কাজ করে সেটা জানি না। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা কন্টিনিউয়াসলি করতেছি, অর্থাৎ আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যে বিজনেসটা করতেছি এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পণ্য বা সার্ভিসের প্রচার চালানো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কেউ আবার এটাকে সোশ্যাল মার্কেটিং বলবেন না, এটা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে মার্কেটিং ব্যবহার করা হয় শেষে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এতে অল্প খরচ এবং স্বল্প সময়ে বহু সংখ্যক গ্রাহকের কাছে পণ্য বা সেবা প্রচার সহজভাবে বা মানে খুব সহজে এবং স্বল্প সময়ে চালানো সম্ভব হয় যদি কন্টেন্ট সেই রকমের ক্রিয়েটিভ হয়। এখানে একটা বিষয় আমি আবার বলছি যে কন্টেন্টটা সেই রকমের ক্রিয়েটিভ হতে হবে, অর্থাৎ আপনার কন্টেন্টটা সেই মানেরই হতে হবে। হোক সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, হোক সেটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। যে কন্টেন্টে দেন না কেন সেই কন্টেন্টটা এমন হতে হবে যেন সে মানে ছুঁচের মতো ঢুকে যায় কাস্টমারের মনে, এমন ভাবেই হইতে হবে। ডিজিটাল মার্কেটিং এর একটা সুবিধা কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে মার্কেটার সে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারে, এটাও একটা কিন্তু ভালো ফলাফল। হ্যাঁ, এরপরে আসছে পেইড প্রমোশন বা বিজ্ঞাপন, অর্থাৎ এটা আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য প্রমোশন চালাই বা অ্যাড দিই সেটা হচ্ছে পেইড প্রমোশন বা বিজ্ঞাপন। এটা নিয়ে তো পূর্বেও কথা বলছি, সেটাই হচ্ছে আমাদের পেইড প্রমোশন। অর্থাৎ আমরা যদি এড ক্যাম্পেইন করি, বিভিন্ন লিড হতে পারে, অ্যাওয়ারনেস হতে পারে। আমি একটু এটা মানে শেষে একটু করে দেখাবো আর কি, লাইভ দেখাবো। হ্যাঁ, এই বিজ্ঞাপন বা এড ক্যাম্পেইনটা কিভাবে আপনারা করবেন, টার্গেট অডিয়েন্স কিভাবে সিলেক্ট করবেন সেটা একটু করে দেখিয়ে দিব। হ্যাঁ, এরপর আসছে ইমেল মার্কেটিং। এখন দেখেন আমরা ইমেল মার্কেটিং কথাটার সাথে সবাই পরিচিত, কিন্তু এটা কিভাবে কাজ করে জানি না। ইমেল মার্কেটিং হচ্ছে কোনো পণ্য বা সার্ভিসের প্রচার চালানোকে ইমেলের মাধ্যমে আর কি ইমেল মার্কেটিং বলা হয়। সোশ্যাল মিডিয়া আসার আগে থেকে আমরা কম বেশি এর সাথে পরিচিত। ইমেলে বিজ্ঞাপন সাকসেস রেট কম হলেও খরচ কম এবং সহজসাধ্য বলে এর জনপ্রিয়তা আজও কমেনি। কিভাবে? সেটা হলো একটা ইমেল মেসেজে যেভাবে বিস্তারিত বিজ্ঞাপন দেওয়া যায় তেমনটা আর কোনো মাধ্যমে দেওয়া যায় না। ছবি থেকে ভিডিও, লেখা কিংবা অডিও, ইমেজ কিংবা লিঙ্ক সবই দেওয়া যায় কোথায়? ইমেল মার্কেটিং এ। বর্তমানে শুধু পণ্যের প্রসার নয়, একসময় অফিসিয়াল মেল বা চিঠিপত্রের জায়গা করে নিয়েছে আজকের এই ইমেল। ইমেল মার্কেটিং বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি ডিজিটাল মার্কেটিং ফর্ম।
এখানে কিন্তু সৃজনশীলতা আনয়ন করাটা খুব বেশি জরুরি। যদি প্রাপকের দৃষ্টি আকর্ষণ করতেই হয় তাহলে আপনাকে সৃজনশীল ইমেল মার্কেটিং করতে হবে। অর্থাৎ আপনি খেয়াল করবেন, আমি একটু উদাহরণ দিই। আমরা সবাই কম বেশি হচ্ছে দারাজ অ্যাপের সাথে কম বেশি সবাই লিঙ্কড আছি। দারাজ অ্যাপ কি করে দেখেন, আপনি যদি দারাজ থেকে একবার পণ্য কিনে থাকেন, অনলি একবার যদি আপনি এখান থেকে পণ্য কিনে থাকেন, তারা কিন্তু নতুন নতুন ফিচার গুলো আপনাকে মেইলের মাধ্যমে, আপনি যে মেইলটা দিয়ে ওখানে হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলেন বা সাইন আপ করেছিলেন, সেই মেইলে আপনাকে কন্টিনিউয়াস আপডেট দিতে থাকে যে আপনার এই পণ্যটা এসেছে, আপনি এটা নিতে পারেন, এটাতে এই সার রয়েছে, মানে এই ধরনের বিভিন্ন ফিচার্স গুলো কিন্তু আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দেয়। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আপনার যে প্রোডাক্ট সেটা নিয়ে এই মার্কেটিংটা করতে পারেন। যদি আপনার ওয়েবসাইট থাকে, কেউ যদি আপনার ওয়েবসাইটে ইমেল দিয়ে লগ ইন করার মাধ্যমে পণ্য ক্রয় করে থাকে, আপনি তাকে এই ইমেল মার্কেটিংটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আপনার নতুন আপডেট এবং নতুন ফিচার সম্পর্কে কাস্টমারকে জানিয়ে দিতে পারেন। এইখান থেকে কোনো পণ্য বা প্রোডাক্ট সার্ভিস যদি কোনো কাস্টমারের প্রয়োজন হয়, সে কিন্তু ইজিলি আপনার ওয়েবসাইটে ঢুকে ওই জিনিসটাকে ক্রয় করার ইচ্ছা পোষণ করবে। এরপর আসছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এটা কি, এই শব্দটা একটু নতুন হতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা বাংলায় খুব ভালো করে আমরা কিন্তু সবাই বুঝি এই জিনিসটা কি। এটা হচ্ছে এমন একটা মাধ্যম যে যাতে কোনো অনলাইন সম্ভব প্ল্যাটফর্মের পণ্য সেবা তৃতীয় কোনো পক্ষ হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারা তার বা তাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো মাধ্যমে অ্যাফিলিয়েটেড বা লিঙ্ক ধারা প্রমোট করা হয় এবং সেই লিঙ্ক থেকে বিক্রিত পণ্যের জন্য শর্ত অনুসারে কমিশন প্রদান করে, একে অ্যাফিলিয়েটেড মার্কেটিং বলা হয়। কথাটা জটিল, একটু সহজভাবে বলি। এটা হচ্ছে বইয়ের ভাষা ছিল। ধরেন আমার কিছু প্রোডাক্ট আমি কোথায় রাখলাম, ইএমইপি শোরুমে রাখলাম বা ইএমইপি অফিসে রাখলাম। খেয়াল করেন, সেখান থেকে অফিস আমার জিনিসটাকে বিক্রি করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, অফিস কিন্তু এখানে কিছু লভ্যাংশ আমার কাছ থেকে অবশ্যই নিবে। কেন? অফিস আমার মার্কেটিংটা করছে, অফিস আমার প্রোডাক্টটা সেল করে দিচ্ছে, সেজন্য অফিস একটা প্রমোশন কমিশন এখান থেকে নিবে। এই যে আমার যে পণ্য সেটা আমি সরাসরি আপনার কাছে দিচ্ছি না, একটা মিডিয়া হয়ে আপনার কাছে যাচ্ছে এবং আপনি সেটা হয়তো অন্য কাউকেও দিচ্ছেন। আমরা কি করি, রিসেলার বলি এটাকে, হ্যাঁ, রিসেলার হিসেবে কাজ করা বলি। তো অনেকে যারা রিসেলার হিসেবে কাজ করেন, এটাই হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। অর্থাৎ আমার প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট আপনি যাকে রিসেলার হিসেবে নিয়োগ করেছেন, বা ইএমইপি অফিস থেকে আমরা যারা রিসেলার হিসেবে কাজ করছি কিছু কিছু প্রোডাক্ট নিয়ে, যার যেটা দরকার আর কি, সে প্রোডাক্ট নিয়ে যারা রিসেলার হিসেবে কাজ করছেন তারা কিন্তু ভালো বোঝার কথা। অ্যাফিলিয়েটেড মার্কেটিং হচ্ছে সেটাই, যে আপনি যে লভ্যাংশ বা কমিশন রেখে প্রোডাক্টটা বিক্রি করছেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এই মার্কেটিং এ বিভিন্ন ভাবে প্রচলিত থাকে। এই শব্দটি কেমন অনলাইনে যারা তৃতীয় পক্ষ হিসেবে মার্কেটারের কাজ করে তাদের জন্য ব্যবহার করা হয় আর কি। এটার বহুল প্রচার রয়েছে, যেমন আমরা হচ্ছে আলিবাবা, তারপরে হচ্ছে আপনার দারাজ, এখানে যারা কাজ করছেন তাদের কথাই আমরা চিন্তা করতে পারি। এখানে কিন্তু অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা সবচেয়ে বেশি কাজ করে। এরপরে হচ্ছে মোবাইল ফোন মার্কেটিং। এখন কথা হচ্ছে যে আপনি প্রশ্নই করতে পারেন, এতক্ষণ ধরে যা বললেন সবই তো মোবাইল বা টেলিফোন ফোনের মাধ্যমে করা হচ্ছে, তাহলে আবার নতুন ভাবে মোবাইল ফোন মার্কেটিংটা কি? প্রশ্ন আসতে পারে না একটু? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা এক ধরনের টেকনোলজি। সেটা কি, টেকনোলজি যত উন্নত হচ্ছে তত এর বহুমুখী ব্যবহার বেড়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি। তেমনি সে সুযোগ নিচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। কিভাবে? বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে যদি বিজ্ঞাপন না নিত, তাহলে আমরা মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারতাম না। দেখেন, আমরা অনেকগুলো অ্যাপস কিন্তু বিনামূল্যে ব্যবহার করি, হ্যাঁ, কারণ আমরা ইন্টারনেটের বিল দিলেও সাইটটি ব্যবহারের জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ দিই না। খেয়াল করেন, আপনি হচ্ছে ইন্টারনেট নিয়ে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিলেন, সেই সফটওয়্যারটা চালানোর জন্য কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ইন্টারনেট ইউজ করতে হচ্ছে না। কিছু কিছু কিন্তু ফ্রি অ্যাপস আমরা ইউজ করি, কারণ আমরা ইন্টারনেটের বিল দিলেও সাইটটি ব্যবহারের জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ দিচ্ছি না, আগেই বলে দিছি। সেটা ফেসবুক, ইউটিউব, ইমো সব ক্ষেত্রেই। হ্যাঁ, মোবাইল অ্যাপস এর মাধ্যমে পণ্য বা সার্ভিসের প্রচার চালানোকে মোবাইল মার্কেটিং বলে। এটা কিভাবে? এটা হচ্ছে আপনি হচ্ছে এসএমএস ও ভয়েস ওভার পাঠিয়ে, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কিত একটা মেসেজ আপনার কাছে যতগুলো মোবাইল নাম্বার যারা
আপনার কাছ থেকে পণ্য কিনেছে জায়গায় করেন, অথবা আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে যারা হচ্ছে ধরেন বিকাশ মার্কেটিং আছে, যারা হচ্ছে মোবাইল রিসার্চ করে, এই ধরনের যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি 100 মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন, সাপোজ এটা ধরে নিলাম। সেই নাম্বার গুলাতে আপনি জাস্ট আপনার পণ্য বা সেবা সম্পর্কিত একটা টেক্সট বা মেসেজ সবাইকে পাঠিয়ে দিলেন। সেখান থেকে যাদের দরকার হবে তারা কিন্তু আপনাকে আপনার ওই লিঙ্ক, আপনি তো লিঙ্কটা শেয়ার করলেন এই মেসেজে, সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু আপনার কাছে চলে আসবে। সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং বা ফোন মার্কেটিং, আমরা যেটাই বলছি সেটাই আর কি। ইদানিং কিন্তু এটা আমাদের সবার প্রমোশন টাইপের মেসেজ গুলো আসছে, আমরা সেখানে যাই, দেখি বিভিন্ন, বিশেষ করে ভার্সিটি ভর্তি যে মেসেজ গুলো, এগুলো একটু বেশি এসে থাকে মোবাইলে, যেগুলো আমরা হচ্ছে সচরাচর দেখি আর কি। তারপরে এই যে এই ধরনের যে ট্যাক্স গুলো, সেগুলো আপনি চাইলে আপনার মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল নাম্বার ব্যবহার করে করতে পারেন। এটাও এক ধরনের মার্কেটিং, এটাকে মোবাইল মার্কেটিং বলা হচ্ছে। ব্লগ পোস্ট এবং ভ্লগ পোস্ট, আচ্ছা দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? উচ্চারণ তো একই রকম। একটু অনেকক্ষণ আমি বলতেছি, এখন একটু আমি সবার কাছ থেকে জানতে চাই, ব্লগ এবং ভ্লগের মধ্যে পার্থক্য আসলে কে কে বুঝেন? একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। আমার কথা কি শোনা যায়? বুঝতে পারতেছেন না, কেউ হ্যান্ড রাইজ করছেন না। আপু কথাটা ঠিক বুঝি নাই, যদি আবার বলতেন। জি আপু, আমি বলছিলাম যে ব্লগ এবং ভ্লগ দুইটা শব্দ, হ্যাঁ, একটা ব দিয়ে লিখছি, একটা ভ দিয়ে লিখছি, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি রয়েছে এটা বুঝেন? জি হাসনাইন আপু প্লিজ বলবেন। জি আপু, এটার আমি বিস্তারিত জানি না, তবে আমার যেটা মনে হচ্ছে ব্লগ পোস্ট বলতে আমরা ফেসবুকে যে একটা পেজের মাঝে যে লেখাটা লিখি এটাকে আমরা ব্লগ পোস্ট বলি। আর ব্লগ পোস্ট হচ্ছে যেটা যে ভিডিও আকারে কন্টেন্টের মাধ্যমে কন্টেস্ট দিয়ে যেগুলো দেয় আমরা ব্লগার বলে, ব্লগ ওইটা মনে হয়। জি আপু, অসংখ্য ধন্যবাদ। তানিয়া আক্তার আপু প্লিজ বলবেন, আপনি যেটা বলতে চাচ্ছেন একটু শুনে নিই। আসলে আপু যে বলে দিলে আমাদের ভালো হয়। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো বলবোই, কিন্তু আমি চাচ্ছিলাম যে সবাই ঝিমিয়ে গেছেন কিনা, সেজন্য একটু করে জাস্ট জিজ্ঞেস করা। ঠিক আছে আপু, ধন্যবাদ। হ্যাঁ, তো ব্লগ এবং ব্লগ এই দুটো শব্দ শুনতে একই মনে হলেও আসলে হাসনাইন আপু যেটা বলেছেন, একটা হচ্ছে ব্লগ মানে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ লেখা টেক্সট কন্টেন্ট, আর একটা ব্লগ হচ্ছে ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আমরা যে লেখাটা লিখি সংক্ষিপ্ত আকারে সেটা হচ্ছে ব্লগ পোস্ট বা ব্লগ মার্কেটিং। আর ব্লগ হচ্ছে যে ভিডিওর মাধ্যমে আমরা মার্কেটিং করছি, অথবা আমার প্রোডাক্টের যে ভিডিওটা করে আমি হচ্ছে সবাইকে জানাচ্ছি যে আমার এই এই জিনিসগুলো রয়েছে এবং এটার এই কোয়ালিটি, যে ভিডিওটা আমরা পোস্ট করি সেটা হচ্ছে ব্লগ মার্কেটিং। তো এই শব্দ দুইটা উচ্চারণগত একই হলে মনে হলে আসলে একই না। ভিডিও কন্টেন্ট তৈরি করা হলো ব্লগ মার্কেটিং, টেক্সট কন্টেন্ট তৈরি করা হলো হচ্ছে ব্লগ মার্কেটিং। ঠিক আছে, তাহলে ইউটিউব ব্লগের চেয়ে ব্লগে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে কাজ করে, আমরা সেটা দেখি, কারণ কন্টেন্ট মার্কেটিং করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি 100 জন ভিউয়ার্স হয়, আবার সেই একই জিনিসটাকে যদি আমরা একটা ভিডিওর মাধ্যমে ব্লগ পোস্ট করে, তাহলে দেখা যায় যে সেখানে 500 জন, অর্থাৎ 100 থেকে 500 জন হওয়া সম্ভব বলতে পারি। যেমন ধরেন আপনি রিলস করেন, রিলসে যত ভিউয়ার্স হয়, সেম জিনিসটা যদি আপনি কন্টেন্ট লিখেন তাহলে কিন্তু সেরকম ভিউয়ার্স আসে না। হ্যাঁ, তো সেই জন্য এই দুটার গুরুত্ব এটা গুরুত্বপূর্ণ। সেটার সাথে সাথে আপনি যদি ভালো মানের ভিডিও কন্টেন্ট দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়, সেটাকেই বলছি। এরপর লাইভ প্রমোশন, আমরা জানি আমরা এখন সবাই ম্যাক্সিমাম আমি লাইভ করে থাকি,
কি আমাদের পেজ থেকে হোক বা প্রদর্শনী করা, এতে করে মানে আমি যে আমাদের টেন্ডেন্সি যে আমরা হচ্ছে সরাসরি যখন কিনতে যাই তখন হচ্ছে হাতে টাচ করে এটার ফিলিংস নিয়ে কিনতে পারি। এটা যেমন ভালো লাগে লাইভ প্রমোশনের মাধ্যমে কিনলে, অর্থাৎ লাইভ থেকে কিনলে সেটা দেখে কিনতে পারি বলে ওই সেম ফিলিংসটা কাজে লাগে। সো লাইভ প্রমোশনটা করার আগে আপনাকে কিছু বিষয় আরো সাজিয়ে গুছিয়ে নিতে হবে, সেগুলো অবশ্যই আমরা আলোচনা করব। সে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার লাইভে যাওয়া উচিত এবং লাইভ গুলাকে যথাযথভাবে কার্যকর করতে সেই সাজানো গোছানো কন্টেন্ট হলে ভালো হয়, সাজানো গোছানো লাইভ হলে ভালো হয়। আরেকটা শব্দ প্রোটোটাইপ শব্দটা রয়েছে, আসলে এটা আমরা না বললেও চলে, তারপরেও বলি। প্রোটোটাইপটা হচ্ছে এমন একটা জিনিস, ধরেন ক্যাটাগরি, একটা ক্যাটাগরিতে অনেকগুলো বস্তু থাকে, অনেকগুলো উপাদান থাকে। একটা ক্যাটাগরি, ধরেন আমরা মানুষ জাতি একটা ক্যাটাগরি যদি আমরা ধরে নিই, মানুষের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে। ধরেন পোশাক, আমরা যদি পোশাক বলি, যদি একটা ক্যাটাগরি ধরে নিলাম পোশাক, ক্লদিং আইটেমস। এখন ধরেন ক্লদিং আইটেমস এর মধ্যে সবচেয়ে বেশি ক্লথের বৈশিষ্ট্য বহন করে এমন প্রোডাক্ট গুলাকে বোঝাবে, সবগুলাকে নয়। দ্যাট মিনস কথাটা জটিল, একটু বলি। সেটা কিরকম, সেটা হচ্ছে ধরেন আমরা পোশাক বলতে কি বুঝি, জামা, শার্ট, প্যান্ট, শাড়ি, ফ্রক, কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, এগুলা কিন্তু নর্মালি চলে আসে। এখানে তাহলে কোন জিনিসটা আসলো না? এখন প্রশ্ন আসতে পারে কোন জিনিসটা আসলো না। যে জিনিসটা আসলো না সেটা যদি, পোশাকের মধ্যে স্যান্ডো গেঞ্জিকে কিন্তু আমরা কখনোই অন্তর্ভুক্ত করি না, সচরাচর করি না, যদিও এটা পোশাক, কিন্তু এটা পোশাকের বৈশিষ্ট্য বহন করে না বলেই কিন্তু আমরা এটাকে ইগনোর করে যাই। ঠিক আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে প্রচারণা করবেন, ঠিক সেখানেও এমন কিছু জিনিস থাকবে যেটা হচ্ছে আপনার মানে সকল বৈশিষ্ট্য ধারণ করবে না। আমরা এটা আগেই পড়ে আসছি যে একই জাতীয় বা সমগোত্রীয় অনেকগুলো পণ্যের মধ্যে যে পণ্য বা যে বস্তুটা সবচেয়ে বেশি বৈশিষ্ট্য ধারণ করে তাকেই কিন্তু প্রমোট করা হয়, তাই না? মানে সেটাকে আমরা বেশি চিনি, এটাই হচ্ছে প্রোটোটাইপ আর কি। অর্থাৎ আপনি যে ক্যাটাগরি ওয়াইজে কাজ করতেছেন সেখানে কোন কোন জিনিসটা বেশি কাজ করতেছে। অর্থাৎ আপনি পোশাক নিয়ে কাজ করছেন, আপনি ক্যাটাগরি সিলেক্ট করে রাখছেন পোশাক, ঠিক আছে, ক্লথস। এখন ক্লথস এর সাথে আপনি কোন ক্লথটা নিয়ে কাজ করতেছেন, ধরেন স্যান্ডো গেঞ্জি নিয়ে কাজ করছেন, এখানে কিন্তু আপনার ক্যাটাগরি দিয়ে আপনাকে কেউ খুঁজে পাবে না। সো আপনাকে মানে ক্যাটাগরির কোন জিনিসটা স্পেসিফিক করে দিতে হচ্ছে। আমি বুঝাইতে পারলাম কিনা জানি না, যদি না বুঝে থাকেন প্রশ্ন করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে প্রোটোটাইপ। অর্থাৎ একই ক্যাটাগরির জিনিসগুলোর মধ্যে যে জিনিসটা সর্বাধিক বৈশিষ্ট্য ধারণ করে সেটা হচ্ছে সহজে বোঝা যায় ওই ক্যাটাগরি দিয়ে, কিন্তু যে জিনিসটাকে বোঝা যাবে না সেটা যদি ওই ক্যাটাগরির মধ্যে রেখে দেন তাহলে কিন্তু আপনার প্রমোশনটা বা আপনার মার্কেটিংটা যথাযথভাবে হবে না। সো সেক্ষেত্রে আপনাকে আলাদা যে বৈশিষ্ট্য কম ধারণ করতেছে সেটাকে আপনাকে হাইলাইট করতে হবে। এটা হচ্ছে সে মার্কেটিং এর আরেকটা প্রকার। এরপর আসছে আপনার উদ্যোগের জন্য ডিজিটাল মার্কেটিং কে কিভাবে আপনি কাজে লাগাবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি কিভাবে কাজে লাগাবেন। ওকে, আসি আমরা কাজে লাগানোর প্রথম যে স্টেপ সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। হ্যাঁ, অর্থাৎ আপনার কাজে লাগানোর জন্য আপনাকে ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যটা কি, আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে কি অর্জন করতে চান? বিক্রয় বাড়ানো, নতুন গ্রাহক আকর্ষণ বা ব্র্যান্ড সচেতনতা বাড়ানো, কি করতে চান এর মধ্যে সেটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। আপনি কি বিক্রয় বাড়াতে চাচ্ছেন, নতুন গ্রাহক আকর্ষণ করতে চাচ্ছেন, নাকি আপনার ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চাচ্ছেন? আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে তত সঠিক কৌশল আপনি বেছে নিতে পারবেন। ধরেন আপনি আমি তিনটার কথাই বললাম, এরকম অনেকগুলো হতে পারে আপনার টার্গেট। আমি যদি এখানে আমরা ম্যাক্সিমাম উদ্যোক্তা কি চাই, বিক্রয় বাড়াতে চাই, কিন্তু বিক্রয় বাড়ানোর আগে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা করছি কিনা সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তো বিক্রয় বাড়াতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে সেটা আপনি যদি স্পষ্ট করে করতে পারেন, কৌশলগুলো বেছে নিতে পারেন, তাহলে আপনার বিক্রয়টা অবশ্যই সঠিকভাবে হবে এবং সঠিক ওয়েতে হবে বলে আপনার বিক্রয়ের হারও বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আপনার যে লক্ষ্য বস্তু বা টার্গেটেড যে অডিয়েন্স, টার্গেটেড যে বস্তু আপনি যেটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ আপনি ধরলেন যে লক্ষ্য নির্ধারণ করলেন কি, বিক্রয় বাড়ানো। সে বিক্রয় বাড়ানোর জন্য আপনার যে লক্ষ্য নির্ধারণ করলেন সেই লক্ষ্য বস্তুকে আপনার ভালোভাবে চিনতে হবে। কেন?
আমি তো বিক্রয় বাড়াবো, সেখানে চিনার কি আছে? ওই যে বললাম, আপনার বিক্রয় বাড়ানোর জন্য তার পূর্বে যে আপনাকে লার্নিং করতে হবে এবং সেই লার্নিং গুলাকে যথাযথ ওয়েতে এপ্লাই করতে হবে, সেই বিষয়গুলো যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনি বিক্রয়ের হার বাড়াতে পারবেন না বা বিক্রয় সেলস জেনারেট আপনার হবে না। সেজন্য আপনার লক্ষ্যবস্তুটাকে আগে চিনতে হবে। সে চিনার পরে কিন্তু আপনি লক্ষ্য নির্ধারণ করার পর সেই লক্ষ্যবস্তুটাকে চিনে দেন হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে একটা কৌশল অবলম্বন করা। ওই যে বললাম, আপনার যত বেশি আপনার লক্ষ্য স্পষ্ট হবে, আপনার কৌশল তত বেশি সহজ হবে। আপনি তত বেশি সহজভাবে এই কৌশল অবলম্বন করতে, আপনার বিক্রয় বাড়ানোর জন্য কি কি কৌশল অবলম্বন করতে হবে, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে মার্কেটিং এর বিভিন্ন ধরনগুলো বলেছি সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার হচ্ছে বিভিন্ন টুলস এর ব্যবহার করতে হবে আপনাকে। কিভাবে? সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স হতে পারে, অর্থাৎ গুগল থেকে আপনি আপনার পণ্য বা যে লক্ষ্যবস্তুটা আপনি নির্ধারণ করেছেন বিক্রয় বাড়ানোর জন্য কোন কোন ধরনের আইডিয়া, কোন কোন সেলস জেনারেটিং আইডিয়া থাকতে পারে সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, সেগুলো তুলনামূলক বিচার বিবেচনা করতে পারেন। সোশ্যাল মিডিয়া স্কেডুলার, ইমেল মার্কেটিং সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো নিয়ে হয়তো আপনি কাজ করতে পারেন। এই যে বিভিন্ন টুলস এর ব্যবহার, অর্থাৎ যে ডিজিটাল টুলস গুলো আসবে, ডিজিটাল সফটওয়্যার গুলো আসবে, সেই সফটওয়্যার গুলো আপনি ব্যবহার করে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ কাজে লাগাতে পারবেন উদ্যোগের জন্য। এরপর হচ্ছে ফলেন এবং টার্গেটটাকে ভালোভাবে চিনলেন। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে কতটুকু ফলাফল পেলেন, আসলে কি আপনার সেলস জেনারেট হচ্ছে, আপনি যেটা চাচ্ছিলেন, যে আপনি লক্ষ্য নির্ধারণ যেটা করছিলেন সেটাকে কি কাছেও কি যেতে পেরেছেন নাকি হচ্ছে সেটা থেকে দূরে রয়েছেন, সেটা পরিমাপ করতে পারবেন। হ্যাঁ, এবং পরিমাপ করা উচিত। এরপর হচ্ছে আরো কিছু বিষয় এটার সাথে রয়েছে, সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা, মানে নির্বাচন করতে হবে আপনাকে। যেমন আপনি কোন প্ল্যাটফর্মে, গত ক্লাসে সম্ভবত আমাদের মার্কেটিং বিষয়ে উদাহরণ দিতে গিয়ে ভাইয়া খুব সুন্দর করে রেস্টুরেন্ট খুলে রাখেন, তাহলে কিন্তু আপনার সেখানে কোনোটাই ফলপ্রসূ হবে, অর্থাৎ আপনি একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সরাসরি কিন্তু কোথায় যাবে, কাস্টমারের কাছে চলে যাবে। তাহলে আপনাকে সঠিক প্ল্যাটফর্মটা বাছতে হবে এবং বেচে সেটা সঠিক প্ল্যাটফর্ম বেছে নিয়ে সেটাকে কাজে লাগাইতে হবে। এরপর কন্টেন্ট তৈরির কথা তো আছেই, আগেই বলছি, ব্লগ পোস্ট, ভিডিও পোস্ট, ইনফোগ্রাফি ইত্যাদি কন্টেন্ট ব্যবহার করতে হবে। ইনফোগ্রাফি কি ইনশাল্লাহ, এবং দীর্ঘমেয়াদী একটা কন্টেন্ট প্ল্যানারও থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে বাকিগুলো বলছি, আপনার হচ্ছে ইমেল মার্কেটিং, এগুলো এখন আর বললাম না। তথ্য বিশ্লেষণটা কি? মার্কেটিং ক্যাম্পেইনের ফলাফল নিয়ে যে তথ্য আগেই বলছি, ফলাফল পরিমাপ করতে হলে যে আপনাকে ইনসাইট ব্যবহার করে কম হলো না বেশি হলো, কতটুকু বেশি হলো, কতটুকু কম হলো, কোন কোন এডিশনটা আনার ফলে আপনার ফলাফলটা বাড়লো বা কমলো, সেটা হচ্ছে পরিমাপ করতে হবে এবং করা উচিত। এরপরে আসছে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করবে, অর্থাৎ আমরা যেহেতু সবাই ক্ষুদ্র উদ্যোক্তা এবং মাঝারি উদ্যোক্তা, আমরা কিন্তু বৃহৎ শিল্প উদ্যোক্তা না। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা, আমরা এখনো বৃহৎ শিল্প উদ্যোক্তা হতে পারিনি। তো সেই ক্ষেত্রে এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ বা কিভাবে কাজ করবে বা কেন প্রয়োজন, সেটাই আমরা আজকে বলবো। এটা কোন ধরনের ডিজিটাল মার্কেটিং সেটা বলবো। তো সেখানে যে বিষয়গুলো প্রথমে আমাদেরকে জানা দরকার বা যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, মার্কেট অ্যানালাইসিস যেটাকে বলে। বাজারে আমাদের ব্যবসার অবস্থান মূল্যায়ন করার জন্য কেবল আমাদের পণ্য সম্পর্কে জানলে হবে না, সেটা হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক পরিবেশ, তারপর হচ্ছে যে পণ্য নিয়ে কাজ করছি সে পণ্যের বিকল্প পণ্য, এবং যিনি আমার প্রতিযোগী রয়েছেন, হ্যাঁ, তার অবস্থান কতটুকু, এবং আর্থসামাজিক ও সাংস্কৃতিক যে প্রবণতা আমাদের মধ্যে বিরাজ করে, যে আমার পারিপার্শ্বিক যে আর্থসামাজিক অবস্থা বিরাজমান, সেটা সম্পর্কে আমাকে জ্ঞান রাখতে হবে।
আপনি ধারণা করলেন যে বাজার গবেষণা আমার দ্বারা কি দরকার, আমি তো ছোট উদ্যোক্তা, বাজার গবেষণা করবে বড় বড় কোম্পানিগুলো, তা কিন্তু করলে আপনি সবচেয়ে মারাত্মক ভুলটি করছেন। সেটা করা যাবে না। আপনি ছোট হন বা বড় হন, আপনি ছোট থেকে যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন এবং এটার মাধ্যমে যদি আপনি উদ্যোগ শুরু করেন, তাহলে কিন্তু আপনার বড় ব্যবসায়ের ক্ষেত্রে তখন কোনো সমস্যার সৃষ্টি হবে না, এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এরপরে হচ্ছে পণ্য উন্নয়ন, যেটা বলছি, বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ধরেন আপনি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসলেন, সেটা আপনার হচ্ছে সেবা দিচ্ছে ভালোই, হ্যাঁ, ভালোই সেলস হচ্ছে, ভালোই হচ্ছে কাস্টমার নিচ্ছে, সব দিক দিয়ে ভালো আছে। আপনার নতুন কোনো পণ্য এডিশন না আসলেও চলবে, নতুন কোনো পণ্য বাজারে না আনলেও চলবে, এবং আপনার পণ্যের মান উন্নয়ন না করলেও চলবে। তাও কেন করবেন? তাও করবেন এই কারণে, আপনার এখন যে পণ্যটা মানুষ ভালোভাবে নিচ্ছে, হয়তো আগামী 1 মাস পর সেটা ভালোভাবে নাও নিতে পারে। তখন যেন আপনাকে বসে থাকতে না হয়, আপনি এই এডিশনের সাথে সাথে পরবর্তী এডিশনটা রেডি রাখবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার এখন যে পণ্যটা রয়েছে সেটার সাথে আরো কি এডিট করলে বা আরো কি যুক্ত করলে পণ্যের মান উন্নয়ন ভালো হবে এবং পণ্যটা ভালো বাজার পাবে, সেটা চিন্তা করে আপনাকে পরবর্তী 1 মাসের জন্য অগ্রিম 1 মাস আগে কিন্তু পণ্যের এডিশনটা নিয়ে আসতে হবে। এটা এক ধরনের সৃজনশীলতা। হ্যাঁ, সৃজনশীল। তাহলে আমরা যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, নোকিয়া কিন্তু বাজারে খুব ভালোই সেলস জেনারেট করছিল। নোকিয়া সেট আমরা এখনো পর্যন্ত কিন্তু সবাই সেটার উপর আস্থা রাখি, কিন্তু এখন আছে বলেন? খুঁজলে হয়তো 2-1টা ছাড়া পাওয়া যায় না, তাও বাটন ফোন। হ্যাঁ, কেন তারা তাহলে কার্যকর হয়নি? এত ভালো সার্ভিস দিছে, এত কিছু দিছে, তারা কেন বাজারে টিকতে পারলো না? একটাই কারণ, তারা হচ্ছে পণ্য উন্নয়নে ততটা বেশি মনোযোগী ছিল না, অর্থাৎ প্রোডাক্ট এডিশনের ব্যাপারে কোনো মান উন্নয়ন মনোযোগ দেয়নি, ফোকাস করেনি। অর্থাৎ এখন মানুষ যেখানে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ধাবিত হচ্ছে, সেখানে তারা যদি এখনো বাটন ফোনে পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষ তো সেটাকে আর নিবে না, তাই না? ঠিক সেরকমই নোকিয়ার বাজারটা যেমন বসে গিয়েছিল, যদিও খুব ভালো, তাদের সার্ভিস ভালো, তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, সবকিছু ভালো, ভালো হওয়ার পরও কিন্তু বাজারে টিকে থাকতে পারেনি। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনি যত বড় ব্র্যান্ডই হোক না কেন, আপনার পণ্য যত ভালোই সার্ভিসে দেখ না কেন, সেটা লিমিটেড টাইম পর্যন্ত। এরপরে গিয়ে কিন্তু মানুষ নতুনত্বে বিশ্বাস করে, নতুনত্বে আকৃষ্ট হয়, নতুনত্বে মানুষ আনন্দ খুঁজে পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়টা মাথায় রেখে মান উন্নয়ন করতে হবে পণ্যের। এরপরে আসতে হচ্ছে প্রাইসিংটা আপনাকে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে বুঝে করতে হবে। সেটা কিরকম? আপনি পণ্য সংগ্রহ করলেন বা উৎপাদন প্রক্রিয়ার সাথে বাজার পরিস্থিতি এবং ক্রেতার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। হ্যাঁ, দেখেন আমার হচ্ছে একটা পোস্ট আছে সম্ভবত বাজার নির্ধারণের উপর, হয়তো অনেক আগের পোস্ট, খুঁজলে গ্রুপে খুঁজলে পাবেন। বিষয়টা এরকম যে ধরেন মানে টাটা গাড়ির কথাই আমি মনে হয় লিখছিলাম মেবি ওখানে। তো আমরা এখন কোন যুগে বসবাস করছি? আমরা কি এখন সেই মানে আগের আমলে যেখানে 1 লাখ টাকা দাম দিয়ে টাটা গাড়ি পাওয়া যাচ্ছিল, সেই যুগে বসবাস করছি কিনা বলেন? এখন যদি কেউ সেই গাড়ি নিয়ে বের হয়, মানুষ হচ্ছে হাস্যকর হবে, ভাবে আমাদেরকে নিবে যে তার লোয়ার লেভেল কত, তার লেভেলটা কত নিচে, এভাবে নিবে। আপনি গাড়িতেই চড়ছেন কিন্তু কত লো ভাবে আপনাকে বিবেচনা করবে, সেটা নিশ্চয়ই আমরা কেউ চাই না, বা আমরা কেউ এটাকে এক্সপেক্ট করি না। তো সেই দিকগুলো বিবেচনা করতে হবে। আমরা তার মানে এই নয় যে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের একেবারে উচ্চ মূল্য ধরে দিবেন, সেটা না। আপনার প্রোডাক্টের কোয়ালিটি বুঝে কিন্তু আপনাকে পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। হ্যাঁ, ভাবছেন লাভ ক্ষতি হিসাব করে পণ্যের দাম ঠিক করবো, না আসলে তা নয়। এখানে যেটা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে, যদি ধরেন আপনি একটা প্রোডাক্টের 20% ক্যাশব্যাক অফার দিলেন, হ্যাঁ, অর্থাৎ আপনার কাছে যদি কেউ 100 টাকার প্রোডাক্ট কিনে, আপনি 20% ছাড় দিবেন বা তাকে ব্যাক করে দিবেন, এরকম একটা অফার দিলেন। তো সেক্ষেত্রে আপনি যে 20% ছাড় দেওয়ার পরে আপনার কাছে কি থাকলো বা থাকলো না, সেটা কিন্তু আপনাকে আগে ঠিক করে নিতে হবে যে এর মাধ্যমে আপনি কি চাচ্ছেন, যে 20 টাকা ছেড়ে দেওয়ার মাধ্যমে আপনি কি চাচ্ছেন, এতে আপনার কতটুকু মানে ফল আসবে। আপনি কি অডিয়েন্স বাড়াতে চাচ্ছেন এটার মাধ্যমে, নাকি মার্কেটিং এর আরো হাই লেভেলে যেতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মূল্যটা কিভাবে নির্ধারণ করবেন? মূল্য নির্ধারণ করার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সে স্ট্র্যাটেজি গুলো ফলো করবেন। আপনার মানে কিভাবে পণ্য সংগ্রহ করলেন বা কিভাবে উৎপাদন করলেন, কাঁচামাল কিভাবে
আনলেন, কতটুকু খরচ হলো, সবকিছু করে, হ্যাঁ, সবকিছু বাদ দেওয়ার পর আপনার হচ্ছে প্রফিট কত হলো, সেখান থেকে নিট প্রফিট কত হলো। এখন প্রফিট আর নিট প্রফিটের মধ্যে পার্থক্য কি সেটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই বলে দিব। সেই পর্যন্ত একটু মানে এই কথাটাই ধরে রাখেন যে পণ্যের মূল্য নির্ধারণ, হ্যাঁ, পণ্যের মূল্য নির্ধারণের মাধ্যমে আমরা যে কিভাবে হচ্ছে আর্নিং করতে পারবো, আমাদের যে লভ্যাংশ সেটা কিভাবে নির্ধারণ করবো, সেটা আমরা হচ্ছে আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ বলবো। এরপরে আসছে কি কার্যকর বিতরণ প্রক্রিয়া, অর্থাৎ সোর্সিং ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন মেথড। এটা কি? এটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সবকিছুই করলেন, মান উন্নয়ন করলেন, মূল্য নির্ধারণ করলেন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করলেন, এখন আপনি প্রোডাক্টটা সেলস করলেন, একটা বিক্রি করলেন। সে বিক্রিত প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা আপনাকে কার্যকর করে নিতে হবে। দ্যাট মিনস এখানে কি বলতে যাচ্ছি, এক কথায় বলতে গেলে ডেলিভারি সিস্টেম, তাই না? তাহলে আপনার ডেলিভারি সিস্টেমটাকে আপনি কত সহজে করতে পারছেন, কত সহজে এবং স্বল্প খরচে গ্রাহকের কাছে আপনার পণ্যটা পৌঁছে দিতে পারছেন। ধরেন আমি একটা 50 টাকার জিনিস, আমার প্রোডাক্টটা পছন্দ হলো আপনার অনলাইন পেজ থেকে, এখন আমি নিশ্চয়ই 130 টাকা মানে সেটাকে ডেলিভারি চার্জ দিয়ে নেওয়ার জন্য অবশ্যই আগ্রহ প্রকাশ করব না। আমার প্রোডাক্টের মূল্য 50 টাকা, আমি 130 টাকা দিয়ে হচ্ছে সেই প্রোডাক্টটা ডেলিভারি নিব, এটা ভাবা কিন্তু অবান্তর, তাই না? তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের এখন আপনি কি করবেন, আপনি তো 50 টাকা দামের জিনিসই বিক্রি করছেন, তাহলে 130 টাকা দিয়ে আপনার থেকে কেউ নিবে না, তার মানে কি আপনি অনলাইনে অকার্যকর না। আপনি এক্ষেত্রে জিনিসটার সাথে রিলেটেড আর কি জিনিস থাকতে পারে সেটার সাথে আপনি একটা প্যাকেজ করে দিলেন, 4-5টা জিনিস যেটা এটার সাথেই কার্যকর, এটার সাথেই দরকার। সেরকম হচ্ছে ধরেন একটা আমরা যদি একটা সামান্য ছোট একটা জিনিসের কথাই বলি, একটা তসবি, হ্যাঁ, সেটা হচ্ছে মানে খুব কম দামে লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, এটার সাথে আপনি এটাকেও অনলাইন থেকে ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই কিনবে না, সেটার সাথে আপনি কি কি রাখতে পারেন, এটার সাথে আপনি সুন্দর ভালো একটা নামাজ রাখতে পারেন, মানে সাপোর্টিং যে প্রোডাক্ট গুলা সেগুলো দিয়ে একটা কম্বো সাজালেন, সেক্ষেত্রে ওই কম্বোটার কারণে কিন্তু আপনার প্রোডাক্টটা সেলস হবে, হ্যাঁ, আপনার ডেলিভারি দিয়ে একজন মানুষ কিনতে অনীহা প্রকাশ করবে না, তাই না? তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার ডেলিভারি সিস্টেম বা বিতরণ প্রক্রিয়াটা যত সহজ এবং স্বাচ্ছন্দ্যে এবং কম মূল্যে দেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। এরপর আসতে হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে লং টার্ম মার্কেটিং প্ল্যান আর কি। সফল হওয়ার জন্য জানতে হবে চলার পথ কোন দিকে, তাই না? বাজারজাত পরিকল্পনা তৈরির জন্য যতগুলো ধাপ বা উপাদান রয়েছে সেসব কার্যাবলী সমন্বয় সাধন করা যত প্রয়োজন, তত গুরুত্ব অনুসারে ঠিক সময়ে ঠিকভাবে পাওয়া যায়, তত তা সফলতার পথকে ত্বরান্বিত করবে। অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, মার্কেটিংটাকে আপনার লং টার্ম করতে হবে। আপনি আজকে মার্কেটিং করলেন, কালকে করব না, পরশুদিন আবার করব, বা 1 মাস পরে আবার করব, এই ধরনের না। আপনি হচ্ছে এই আজকে যে শুরু করলেন এই মার্কেটিংটা আপনার চলমান রাখতে হবে, হয়তো স্ট্র্যাটেজি চেঞ্জ হবে কিন্তু মার্কেটিংটা আপনার চলমান রাখতে হবে। এটাই হচ্ছে লং টার্ম মার্কেটিং আর কি। তো সেটা কিভাবে করবেন সেটার জন্য একটা প্ল্যান বা পরিকল্পনা ঠিক করে রাখা, আপনার মার্কেটিং এ নতুনত্ব আনা। এটা একটু আগেও বলছি যে মার্কেটিং এ নতুন নতুন একটা স্ট্র্যাটেজি যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি কত বিজ্ঞাপন দেন তাতে কোনো ফল আসবে না, যতই বিজ্ঞাপন দেন না কেন সেটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। দেখেন আপনি ফেসবুকে স্ক্রল করলে এখন শত শত অফার দেখবেন, সব অফারের ভিতরে আপনার অফারটিকে পাবলিকলি যে পাবলিককে যদি আপনি খাওয়াতে চান বা গেলাতে চান আর কি, এখন তো আমরা সহজ কথায় বলি গেলাতে চাই, অর্থাৎ ওই খাওয়া না, এখন জোর করে হলেও গেলাবো, হ্যাঁ, সেটা কতটা নতুন আলাদা এবং চমকপ্রদ হবে সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ একই জিনিস নিয়ে তো অনেকেই মার্কেটিং করছেন, অনেকে অফার দিচ্ছেন, কেউ দেখেন একই প্রোডাক্টে কেউ 50% ছাড় দিচ্ছে, কেউ 20% ছাড় দিচ্ছে, আবার কেউ ছাড়ই দিচ্ছে না। এখন দেখেন যিনি ছাড় দিচ্ছেন না তারটা কেন মানুষ কিনবে, আবার যিনি 50% ছাড় দিচ্ছেন তারটাই বা কেন মানুষ কিনবে? এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিসের মধ্যে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে ফোকাস করে মার্কেটিং করতে হবে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল থিংস বা থিম বলা যায়, যে আপনি যদি এটা ভাবতে পারেন, এটা যদি বের করতে পারেন যে যিনি 50% ছাড় দিচ্ছে তার কি মনোভাবনা, আমি যে ছাড় দিতে পারছি না কেন দিতে পারছি না, বা কোন স্ট্র্যাটেজি আনলে
আমি সে তার 50% ছাড় দেওয়ার সাথে তাকে অ্যাপ্লাই করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর। ঠিক আছে? এরপর হচ্ছে ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর পরিকল্পনার ধাপসমূহ কি? ডিজিটাল মার্কেটিং পরিকল্পনার ধাপসমূহ হচ্ছে নরমালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাজার বিশ্লেষণ বা বাজার গবেষণা করতে হবে, বাজার মার্কেটিং মিশ্রণ বা সেটাকে হচ্ছে মার্কেট রিসার্চ বলা হয়। তারপর হচ্ছে পণ্যের সজীব জীবন চক্র কাজে লাগাইতে হবে, অর্থাৎ ইউজিং প্রোডাক্ট লাইফ সাইকেল। আমরা যেটাকে যে পণ্য বা সার্ভিস নিয়ে কাজ করতেছি সেটার লাইফ সাইকেল আর কি। কার্যকর প্রচার কৌশল, সঠিক ও মিতব্যয়ী উপায়ে বিতরণ। এটা কিন্তু আমি একটু আগেও ডেলিভারি সিস্টেম যেখানে বলেছি সেখানে কিন্তু এই কথা বলছি যে এই কথাটা একটু আগে বলছি যে দীর্ঘমেয়াদী বাজারজাত কার্যকর বিতরণ প্রক্রিয়া নির্বাচনের মধ্যেই কিন্তু আমি এটা বলছি সঠিক ও মিতব্যয়ী উপায়ে বিতরণ। অর্থাৎ আপনার ডেলিভারি সিস্টেমটা আপনি কত সঠিক এবং সাবলীল এবং কম সময়ে, বারবার বলছি তো বাজার গবেষণা নিয়ে আমরা অনেক কথা বলছি, কোন কোন ওয়েতে বাজার গবেষণা করব তো সেটা সবাই জানি। বাজার রিসার্চ এবং একটা হচ্ছে বাজার গবেষণা আর একটা হচ্ছে মার্কেটিং বাজারজাতকরণ গবেষণা বা মিশ্রণ। সেটা হচ্ছে মার্কেট রিসার্চ এবং মার্কেটিং রিসার্চ, শব্দ দুটো একটু খেয়াল করবেন। বাজার গবেষণা এবং বাজারজাতকরণ মিশ্রণ মানে হচ্ছে এবং মার্কেটিং রিসার্চ। আপনি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করে ডিজিটাল মার্কেটিং করতেছেন সে মার্কেটিং এর হচ্ছে আবার রিসার্চ করে। ঠিক আছে? আপনি কোন মাধ্যমে মার্কেটিং করে সফল হচ্ছেন না, আবার আরেকজন মানে একই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে সফল হয়ে যাচ্ছে, সেই যে আপনারা তার মধ্যে যে তফাৎ বা যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা খুঁজে বের করা হচ্ছে মার্কেটিং গবেষণা বা মার্কেটিং রিসার্চ। এই শব্দ দুটো একটু করে দেখবেন। পণ্যের সজীব জীবন চক্র বলতে কি বোঝাচ্ছে? সজীব জীবন চক্র বলতে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটা কতদিন পর্যন্ত, তার লাইফ সাইকেল কতদিন, সে কত প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সে প্রোডাক্ট কাপড় নিয়ে কাজ করতেছেন, সেই কাপড়টা কিভাবে রিসাইক্লিং করা যাবে, কিভাবে কতদিন পর্যন্ত আপনার এখানে থাকলে তার গুণগত মান একদম অটুট থাকবে। আমরা জানি যে কাপড় সহজে নষ্ট হওয়ার জিনিস নয়, কিন্তু কাপড় রাখতে রাখতে ভাঁজের মধ্যেও একসময় ছিঁড়ে ছিঁড়ে যায়। কেন? সেটা তার লাইফ সাইকেলটা কিন্তু অতিক্রম করে ফেলেছে বলে কিন্তু ছিঁড়ে যায়। নতুন কাপড় এনে আজকে রাখলাম কালকে কিন্তু ছিঁড়ে যায় না, এটা নির্দিষ্ট সময় পর ছিঁড়ে যায়। তো সেটাই হচ্ছে পণ্যের সজীব জীবন চক্র, যে যে পণ্যটা নিয়ে কাজ করছেন সেটা লাইফ সাইকেল কতদিন। কার্যকর কৌশল অবলম্বন করে প্রচার করতে হবে মার্কেটিং এর জন্য। এরপরে ডিজিটাল মার্কেটিং যেটা, সেটাকে যদি ফলদায়ী করতে হয় অর্থাৎ ফলপ্রসূ করতে হয়, সেক্ষেত্রে আপনার কয়েকটা প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। সে প্রশ্নগুলো কি? একটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভোক্তা কারা, অর্থাৎ আপনার পণ্যটা কারা নিবে, বর্তমানে আপনার পণ্য কারা কিনছে, সত্যিকার অর্থে কাদের কাছে পণ্যটি নিয়ে যেতে চান, আপনি যারা কিনছে তাদের কাছে নিয়ে যেতে চান নাকি তার চেয়ে আরো ডিপলি থিঙ্কিং মার্কেটিং করতো। দেখেন আমি প্রতিদ্বন্দ্বী আগেই হচ্ছে তৈরি হয়ে কেননা আপনি শুরু করার আগে কিন্তু তিনি শুরু করেছেন, সুতরাং তার থেকে আপনার থেকে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বী আমরা বললেও তাকে কিন্তু সহযোগী ভেবে আপনাকে এগিয়ে যেতে হবে। তার স্ট্র্যাটেজি গুলোতে আপনি কি নতুনত্ব যোগ করলে বা তার কাছ থেকে আপনি কখনো তাকে
ভাবে তার থেকে মুখ ফিরিয়ে নেবেন এমনটা না। তিনি কিন্তু আপনার গুরু ছিলেন, তার কাছ থেকে কিন্তু আপনি শিখেছেন কিভাবে ব্যবসাটা করতে হয়, কিভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে সেলস জেনারেট করতে হয়, এগুলো কিন্তু তার স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি শিখেছেন। হয়তো আপনি সেখানে নতুনত্ব কিছু এনেছেন, ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুরুটা কিন্তু তার হাত ধরেই হয়েছে, অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বীর হাত ধরেই হয়েছে। সো তাকে অবশ্যই আপনার শ্রদ্ধার সাথে ডিল করা উচিত। তাদের সাথে কি আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন? ওই যে বললাম, আপনি ক্রিয়েটিভিটি যদি অ্যাড না করেন তাহলে কখনোই টিকে থাকতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে টিকে থাকতে হলে আপনার কি করতে হবে সেই প্রশ্নটা আপনার জানতে হবে এবং সেটার উত্তর আপনার কাছে থাকতে হবে। আপনি কি আপনার কাঙ্ক্ষিত ক্রেতাদের সাথে কোনো ধরনের বার্তা দিয়ে যোগাযোগ করতে চান? মানে আপনি কি এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করতে চান, না ফেসবুকের মাধ্যমে, না হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, না মেসেঞ্জারের মাধ্যমে? এই বিষয়গুলো হচ্ছে আগের থেকে আপনাকে জানতে হবে, উত্তর রেডি রাখতে হবে। মানে প্রশ্ন করলেন মানে উত্তর রেডি রাখতে হবে আরকি। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনার বিতরণ কৌশল কি? দ্যাট মিনস আপনার ডেলিভারি সিস্টেমটা কি? আপনি কিভাবে আপনার গ্রাহকের হাতে আপনার পণ্য বা সেবা পৌঁছে দিবেন? এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগের থেকেই রেডি করতে হবে। এই রেডি গুলো যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং বলা যায় যে 99% কার্যকর ইফেক্ট আনবে। এটা বিশ্বাস করি আরকি। তো এবার হচ্ছে আমি চলে যাব যে আজকের যে টপিকস, সেখানের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে একটু বলেছি যে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাড সম্পর্কে বলেছি। সেই অ্যাড গুলো যেহেতু আমরা কালকে কমার্স বিজনেস ক্লাস নিব বা প্রশিক্ষণ করাবো, সেখানে কিন্তু আমি আলোচনা করবো ইনশাল্লাহ। সেখানে লাইভটা দেখাই দিব, আজকে আর দেখাচ্ছি না। এখন আমি চলে যাব প্রশ্নে। আজকের টপিকস এর বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করবেন, আমি সেটার আনসার দেওয়ার জন্য আছি। এ পর্যন্ত আমার ক্লাসটা ছিল আজকে। জি ধন্যবাদ সবাই। হ্যাঁ, বলতে পারেন যে প্রশ্ন। উর্মিফ, আমাকে কি শোনা যায়? বুঝতেছি না। জি আপু, শোনা যাচ্ছে, কন্টিনিউ করেন। ওকে, ধন্যবাদ। তাহলে কেউ যেহেতু হ্যান্ড রাইজ করেনি, আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আর থাকলেও আমাকে সরাসরি মেসেজ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। যে কোনো সময় যে কোনো প্রশ্ন, যেটাই মনে হবে, যার যে বিষয়ে জানার ইচ্ছা হবে, আমাকে সরাসরি নক করতে পারবেন উইদাউট হেজিটেশন। তো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগামীকাল পর্যন্ত আমরা থাকবো, সুস্থ থাকবো এবং আগামীকাল সঠিক সময়ে এখানে জয়েন হব, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।